মানুষের বিস্মিত হবারও একটা সীমা আছে। সীমা অতিক্রম করবার পর সে আর কোনো কিছুতেই বিস্মিত হয় না। আমার বেলায়ও তাই হয়েছে। বিস্মিত হবার ক্ষমতা অতিক্রম করেছি। চোখের সামনে যা দেখছি তাতে আর অবাক হচ্ছি না। আমার জীবন এখন দুটো ভাগে ভাগ হয়ে আছে, নিদ্রা এবং জাগরণ। গভীর ঘুমে আচ্ছন্ন থাকছি, আবার জেগে উঠছি। জাগছি বিশেষ বিশেষ পরিবেশে, অকল্পনীয় সব দৃশ্য দেখছি, কিন্তু এখন আর অবাক হচ্ছি না। এই মুহূর্তে আমার জাগরণের কাল চলছে। আমি এখন আছি একটা ছোট্ট কাঠের ঘরে। পুরনো ধরনের ঘর। পাহাড়ি অঞ্চলে অনেক আগের পৃথিবীর মানুষরা যেরকম করে ঘর বানাতো, অবিকল সেরকম লগ ক্যাবিন। একটি জ্বলন্ত ফায়ার প্লেস আছে। বড় বড় কাঠের গুঁড়ি ফায়ার প্লেসে পুড়ছে। ঘরে পোড়া কাঠের ঝাঁঝালো গন্ধ। একটি মাত্র কাচের জানালা। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বাইরের অঞ্চলটি কোনো পার্বত্য অঞ্চল নয়, সমভূমি। দিগন্ত বিস্তৃত বরফ ঢাকা মাঠ। আকাশ ধোঁয়াটে। প্রচুর তুষারপাত হচ্ছে। তুষার ঝড় শুরু হবার আগের অবস্থা। ফায়ার প্লেসের সামনে একটি রকিং চেয়ারে বসে আছে ইনো। তার মুখ হাসি হাসি। মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। ইনো আমাকে দেখে চেয়ার দোলানো বন্ধ করে রহস্যময় গলায় বলল, পরিবেশটা কেমন লাগছে বলুন তো? চমৎকার না? আমি কিছু বললাম না। ইনো হালকা গলায় বলল, আপনি মনে হচ্ছে মোটেই অবাক হচ্ছেন না? আপনার কাছে সবকিছুই মনে হয় বেশ স্বাভাবিক লাগছে? কথার পিঠে কথা বলতে ইচ্ছে করছে না। তবু বললাম, আপনি বেঁচে আছেন দেখে আনন্দ লাগছে। দুর্ঘটনার পর এই প্রথম সঙ্গীদের কোনো একজনের সঙ্গে দেখা হলো। ইনো বলল, আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি আমাকে পেয়ে আনন্দে আটকানা হয়েছেন। কেমন কঠিন মুখ। বসুন আমার পাশে, গল্প করি। কে জানে, এক্ষুনি হয়তো সব অদৃশ্য হয়ে যাবে। বলতে বলতে সে শব্দ করে হাসল। আমি ইনোর পাশে বেতের নিচু চেয়ারটায় বসলাম। ফায়ার প্লেসের আগুনের আঁচ এখন একটু বেশি। সরে বসলেই হয়, কিন্তু সরে বসতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে নিজেকে কষ্ট দিতে বেশি ভালো লাগে। ইনো আবার দোল খেতে শুরু করেছে। মাথার দুপাশ থেকে দুটি লম্বা বেনি দুলছে। ইনোর মাথায় কখনো বেনি দেখিনি। সে এখানে চুল বেঁধে বেনি করেছে তাও মনে হয় না। তার গায়ের পোশাক, সাজসজ্জা সবই অন্য কেউ করে দিচ্ছে। ইনো কি ব্যাপারটা লক্ষ্য করছে? তার ভাবভঙ্গি দেখে তো মনে হয় না। চোখ আধভেজা করে সে ক্রমাগত দোল খেয়ে যাচ্ছে। এই অবস্থাতে সেই নরম গলায় বলল, খুব ছোটবেলায় আমি একটা বই পড়েছিলাম। বইটার নাম হলুদ আকাশ। সেই বইয়ের নায়িকা একা একা একটা বাড়িতে থাকত। ফায়ার প্লেসের সামনে রকিং চেয়ারে বসে দোল খেত। আমি তখন থেকেই একটা স্বপ্ন দেখতে শুরু করি। কি স্বপ্ন? যেন আমি হলুদ আকাশ বইটির নায়িকা। নির্জন প্রান্তরের একটি লক ক্যাবিনে আমি আছি। ফায়ার প্লেসে গনগনে আগুন। বাইরে তুষার ঝড় হচ্ছে। প্রচণ্ড দুর্যোগ। ঝড়ের গর্জনে কান পাতা যাচ্ছে না, অথচ ঘরের ভেতর শান্তিময় একটা পরিবেশ। এখন যেরকম দেখছেন অবিকল সেরকম। এরা আমার স্বপ্নের কথা জানতে পেরে এরকম চমৎকার একটা পরিবেশ তৈরি করেছে। এরা মানে কারা? তা তো বলতে পারবো না। যারা আমাদের বাঁচিয়ে তুলেছে তারা। খুবই উন্নত কোনো প্রাণী, মহাশক্তিধর কেউ। তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? না। তবে তারা আমার মনের সব কথাই জানে, এবং ভালোভাবেই জানে, নয়তো এরকম চমৎকার পরিবেশ তৈরি করতে পারত না। আমি যা চেয়েছি সবই এখানে আছে। আপনি বলতে চাচ্ছেন আপনার কল্পনায় যা যা ছিল সবই এখানে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনি কি আমাকেও চেয়েছিলেন? তার মানে? এই ঘর তৈরি হয়েছে আপনার কল্পনাকে ভিত্তি করে। যদি তাই হয়,
তাহলে আমার উপস্থিতি ব্যাখ্যা করার উপায় কি? উপায় একটিই ধরে নিতে হবে যে আপনার কল্পনায় আমিও ছিলাম। ইনো চেয়ার দোলানো বন্ধ করে বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর প্রায় বরফ শীতল গলায় বলল, আমার কল্পনায় আপনি ছিলেন না। আমি একা একা এরকম একটি ঘরে থাকার কথাই ভাবতাম। এটা আমার কিশোরী বয়সের কল্পনা। একজন কিশোরীর কল্পনার সঙ্গে হয়তো আপনার পরিচয় নেই। কিশোরীর কল্পনা সাধারণত নিঃসঙ্গ হয়। একজন কিশোরী কখনো কল্পনা করে না যে সে একজন পুরুষের সঙ্গে একটি নির্জন ঘরে রাত্রি যাপন করছে। আমি লক্ষ্য করলাম ইনো বেশ রেগে যাচ্ছে। তার গলার স্বর কঠিন, মুখে রক্ত চলে এসেছে। এই মেয়ে মনে হচ্ছে খুবই অল্পতে অপমানিত বোধ করে। আমাদের এখন যে অবস্থা, তাতে এত সহজে অপমানিত বোধ করার কথা নয়। আমি বললাম, আপনি আমার কথা ভাবেননি, খুব ভালো কথা। রেগে যাচ্ছেন কেন? ইনো আগের মতো ঠান্ডা গলায় বলল, শুরুতে আপনার কথা আমি ভাবিনি, কিন্তু পরে ভেবেছি বলেই এরা আপনাকে এখানে এনেছে। কেন ভেবেছেন জানতে পারি? না, জানতে পারেন না। আমি হেসে ফেললাম। মেয়েটি কিশোরীদের মতো আচরণ করছে, অকারণে রাখছে। আমি বললাম, আপনি কি অনেক দিন ধরেই এখানে আছেন? হ্যাঁ, অনেক দিন। তবে ঘরটা সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক রকম হয়। এরা আমার কল্পনা নিয়ে খেলা করে। মূল ব্যাপারটা ঠিক রেখে এক এক সময় এক এক রকম পরিবেশ তৈরি করে। চমৎকার ব্যাপার। আপনার মনে হয় বেশ মজা লাগছে? লাগারই তো কথা। যেখানে মরতে বসেছিলাম সেখানে দিব্যি বেঁচে আছি। যারা আমাদের বাঁচিয়েছে তাদের খুব খারাপ প্রাণী বলেও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের মোটামুটি সুখেই রেখেছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতেও রাখবে। ইনো বেশ শব্দ করে হাসল। তার সঙ্গে এর আগে একবার মাত্র আমার কথা হয়েছে। অল্প কিছু সময় কথা বলে একজন সম্পর্কে কিছু জানা যায় না। মানুষ অত্যন্ত রহস্যময় প্রাণী। তাকে বুঝতে হলে দীর্ঘদিন তার পাশাপাশি থাকতে হয়। ইনোর পাশাপাশি থাকার মতো সুযোগ আমার হয়নি। তবু আমার মনে হলো এই ইনো ঠিক আগেকার ইনো নয়। সূক্ষ্ম কিছু পরিবর্তন তার মধ্যে হয়েছে, যা আমি ধরতে পারছি না। তারা নানান রকম পরিবেশ তৈরি করছে, পরিবেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। যদি তাই হয়, তাহলে মানুষ নিয়েও কি পরীক্ষা নিরীক্ষা করছে না? হয়তো এক একবার এক এক ধরনের ইনো তৈরি করছে, নষ্ট করে ফেলছে, আবার তৈরি করছে। আমি হালকা গলায় বললাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এরা আমাদের তৈরি করেছে। আপনি নিজে একজন জীববিজ্ঞানী। জীববিজ্ঞানী হিসেবে আপনি বলুন, তৈরি করার কাজটিতে তারা কেমন সফল? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনাকে এরা নতুন করে তৈরি করেছে, কারণ ভয়াবহ দুর্ঘটনার পর আপনি এবং আমরা সবাই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলাম, তাই নয় কি? হ্যাঁ, তাই। যদি তাই হয়ে থাকে, তবে আমাদের আবার তৈরি করার মতো জটিল কাজটি এরা চমৎকারভাবে করেছে। তবু আমার মনে হচ্ছে আমরা ঠিক আগের মতো নই। আপনার কি তা মনে হয় না? ইনো হেসে ফেলে বলল, আগে হচ্ছিল না, এখন হচ্ছে। আপনার বকবকানি শুনে মনে হচ্ছে। আপনার এরকম বকবকানি স্বভাবও আগে ছিল না। ইনো খিলখিল করে হেসে উঠল। সেই হাসি আর থামতেই চায় না। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। সেই পানি সে মুছল না। চমৎকার ছবি। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করে। আমি মুগ্ধ বিস্ময়ে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ইনো বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারেন, তবে প্রশ্নের উত্তর দেব কি দেব না তা আমার ইচ্ছা। কি প্রশ্ন? কিশোরী বয়সে আপনি একটি উপন্যাস পড়েছিলেন। সে উপন্যাসের নায়িকা এরকম একটা লক কেবিনে একা একা থাকত, তাই না? হ্যাঁ।
সেও কি মাঝে মাঝে খুব হাসত? হাসতে হাসতে তার চোখে পানি এসে যেত কি? হ্যাঁ। কেন জিজ্ঞেস করছেন? আপনিও অবিকল সেরকম করেছেন। আপনার মানসিকতা ওই মেয়েটির মতো হয়ে গেছে, অর্থাৎ এরা আপনাকে বদলে ফেলেছে। তাতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, তবে আমার কেন জানি মনে হচ্ছে এরা আমাদের নিয়ে খেলছে। একজন শিশুকে খানিকটা কাদা দিলে শিশুটি কি করে? এক এক সময় এক এক রকম খেলনা বানায়। কোনোটাই তার পছন্দ হয় না, ভাঙে এবং তৈরি করে। এরা শিশু নয়। না, তা নিশ্চয়ই নয়। এরা অতি উন্নত কোনো প্রাণী। তবে উন্নত প্রাণীর মধ্যেও শিশুসুলভ কিছু থাকে। তাতে অসুবিধা কি? আপনি ভুলে যাচ্ছেন কেন আমরা যে বেঁচে আছি তা সম্ভব হয়েছে এদের জন্যেই। সত্যি কি আমরা বেঁচে আছি? তার মানে? আপনি একজন জীববিজ্ঞানী। আমরা বেঁচে আছি কিনা তা একমাত্র আপনার পক্ষে বলা সম্ভব। বেঁচে থাকার একটি শর্ত হচ্ছে খাদ্য গ্রহণ। আপনি কখনো খাদ্য গ্রহণ করেছেন বলে কি আপনার মনে পড়ে? ইনো জবাব দিল না। তার ভ্রু কুঞ্চিত হল। আমি বললাম, আমার তো মনে হয় চারপাশে যা দেখছি সবই মায়া, এক ধরনের বিভ্রম। এরকম মনে হবার কারণ কি? আপনি রকিং চেয়ারে বসে দোল খাচ্ছেন, তাই না? আপনার গায়ে কি পোশাক? বিশেষ কোনো পোশাক নয়, সাধারণ স্কার্ট। কিন্তু আমি আপনার গায়ে কিছু দেখছি না। আমি দেখছি অত্যন্ত রূপবতী একজন তরুণী নগ্ন গায়ে রকিং চেয়ারে দোল খাচ্ছে। ইনো হকচকিয়ে গেল। আমি বললাম, এরা এইসব ছবি আমাদের মস্তিষ্কে তৈরি করছে। আমার তো মনে হয় আমরা দুজন পাশাপাশিও নেই। হয়তো ওদের ল্যাবরেটরির এক কোণায় আপনার মস্তিষ্ক পড়ে আছে, অন্য প্রান্তে আমারটা। ওরা আমাদের মস্তিষ্কে নিউরন নিয়ে খেলা করছে। ইনো চাপা গলায় বলল, আপনি কি সত্যি সত্যি আমার গায়ে কোনো কাপড় দেখতে পাচ্ছেন না? না। আমার তো মনে হয় আপনি সত্যি কথা বলছেন না, আমাকে ধাঁধায় ফেলে দেবার জন্য বানিয়ে বানিয়ে বলছেন। আমি যে সত্যি কথা বলছি তা এক্ষুনি প্রমাণ করতে পারি। প্রমাণ করুন। আপনার শরীরের এক জায়গায় লাল রঙের 1 বর্গ সেন্টিমিটার আয়তনের একটা জন্মদাগ আছে। জায়গাটা হচ্ছে, থাকার বলতে হবে না। প্লিজ, আপনি এখন আর আমার দিকে তাকাবেন না, অন্যদিকে তাকিয়ে থাকুন। আপনার দিকে তাকালেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা যা দেখছি সবই মায়া, বিভ্রম। কোনোটাই সত্যি নয়। সত্যি হোক আর না হোক, আপনি আমার দিকে তাকাবেন না। আমি চোখ ফিরিয়ে নিলাম। ফায়ারপ্লেসের আগুন নিভে আসছে। কাঠের বড় বড় গুঁড়ি পুড়ে শেষ হয়েছে। শীত শীত লাগছে। বাইরে তুষার ঝড়ের মাতামাতি। দমকা হাওয়ায় জানালা কেঁপে কেঁপে উঠছে। ইনোর রকিং চেয়ার থেকে ক্যাচ ক্যাচ শব্দ আর শোনা যাচ্ছে না, অর্থাৎ তার দুলুনি বন্ধ হয়েছে। ঘরের আলো কমে আসতে শুরু করেছে। এটা কি শুধু আমার জন্যেই, নাকি ইনোর কাছেও এরকম মনে হচ্ছে? আমি ডাকলাম, ইনো। বলুন, শুনছি। আমি দেখছি ঘরের আলো কমে আসছে। আপনার কাছেও কি সেরকম মনে হচ্ছে? না। আপনার কাছে কি আলো ঠিকই আছে? হ্যাঁ, সবই ঠিক আছে। তার মানে এরা আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। এখন হয়তো আমার বদলে অন্য কেউ আসবে। হয়তোবা। এতদিন মানুষ হিসেবে আপনারা অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন ওরা আমাদের নিয়ে পরীক্ষা করছে। আমরা ওদের কাছে মূল্যহীন গিনিপিগ ছাড়া আর কিছু নই। মূল্যহীন বলছেন কেন? উল্টোটাও তো হতে পারে। হয়তো আমরা খুবই মূল্যবান। মূল্যবান হলে ওরা আমাদের সাথে যোগাযোগ করত,
তা কিন্তু করছে না। ওরা ওদের মতো কাজকর্ম করে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ। ইনো, বলুন শুনছি, কিন্তু দয়া করে আমার দিকে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করেছেন যে এরা শুধু সুখের স্মৃতিগুলি নিয়ে খেলা করছে? আপনার জীবনের অনেক দুঃখময় ব্যাপার নিশ্চয়ই আছে, সেসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওরা ইচ্ছে করলে ভয়ঙ্কর সব পরিবেশ তৈরি করতে পারত না? হ্যাঁ, পারত। তা কিন্তু ওরা করেনি। ইনো ক্লান্ত গলায় বলল, এখনো করেনি, ভবিষ্যতে হয়তো করবে। ইনোর কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। তন্দ্রা বা ঘুমের মতো কোনো একটি জগতে আমি চলে গেলাম, যে জগৎ সম্পর্কে আমার সামান্যতম ধারণাও নেই। আমার দিন কাটছে। কেমন কাটছে বলা মুশকিল। ইনোর সঙ্গে আমার আর দেখা হয়নি। আমি সময় কাটাচ্ছি আমার নিজের ঘরে। কখনো বিছানায় শুয়ে থাকি, কখনো উঠে বসি, কখনো হাঁটাহাঁটি করি। কুৎসিত জীবন। মাঝে মাঝে অসহ্য বোধ হয়। ইচ্ছে করে চেঁচিয়ে বলি, দয়া করে আমাকে মুক্তি দিন, আমি মানুষ, এ জাতীয় বন্দি জীবনে আমি অভ্যস্ত নই। ঠিক তখনই ঘরের আলো কমে আসে। আমি ঘুমিয়ে পড়ি, কিংবা চেতনা বিলুপ্ত হয়, কিংবা অন্য কোনো জগতে চলে যাই। আবার একই ঘরে একসময় জেগে উঠি, শুরু হয় পুরনো রুটিন। কখনো কখনো মনে হয় ঘুম এবং জাগরণের এই চক্র চলছে দীর্ঘ সময় ধরে। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। আবার পরক্ষণেই মনে হয়, না, দীর্ঘ সময় তো নয়, অল্প কিছুদিন মাত্র পার হলো। কতদিন পার হলো তা টের পাওয়া খুব কঠিন কিছু নয়। সময়ের সঙ্গে হাত ও পায়ের নখ বড় হয়, চুল লম্বা হয়। চুল কতটুকু বড় হলো বা নখ কতটুকু বড় হলো, সেখান থেকে অতি সহজেই সময়ের হিসাব করা যায়। আমি তা করতে পারছি না, কারণ আমার নখ বড় হচ্ছে না বা চুলও বাড়ছে না। এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যা আমার প্রথম দিকের সন্দেহকে দৃঢ় করে। শুরু থেকেই আমি ভাবছিলাম আমার শরীর বলে কিছু নেই, চারপাশে যা ঘটছে তার সবটাই কল্পনা। তবে এই তথ্যও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার ক্ষুধা বা তৃষ্ণার বোধ না থাকলেও শীত বোধ আছে, যা থাকার কথা নয়। নাড়ি ধরলে টিকটিক শব্দ পাওয়া যায়, যার মানে শরীরে রক্ত প্রবাহ চলছে। তাই বা কি করে হয়? ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় কিভাবে? এটা নিয়ে প্রায় ভাবি, কোনো কুলকিনারা পাই না। একদিন বিদ্যুৎ চমকের মতো মাথায় একটা বুদ্ধি এলো। একটা আলপিন বুড়ো আঙ্গুলে ঢুকিয়ে দিলেই তো হয়, দেখা যাক রক্ত বেরোয় কিনা। দিলাম আলপিন ফুটিয়ে, ব্যথা পেলাম, রক্ত বেরোলো। আর তখনই দ্বিতীয় পরিকল্পনাটা মাথায় এলো। শরীরে কোনো একটা গভীর ক্ষত সৃষ্টি করলে কেমন হয়? টেবিলের উপর একটা কাঁচি আছে, কাগজ কাটা কাঁচি। অতি সহজে সেই কাঁচি ব্যবহার করা যেতে পারে। চোখ বন্ধ করে কাঁচির একটা মাথা পায়ের উরুতে বসিয়ে হ্যাঁচকা টান দেওয়া। কঠিন কোনো কাজ নয়, তবে অবশ্যই মনের জোর লাগবে। আমি দেখতে চাই ক্ষত সৃষ্টি হবার পরপর এরা কি করে। আমার শরীর বলে যদি সত্যি সত্যি কিছু থেকে থাকে, তবে এদের তৎক্ষণাৎ এগিয়ে আসতে হবে। এদের সঙ্গে যোগাযোগেরও একটা সুযোগ হতে পারে। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম, কাঁচি পাওয়া গেল না। যদিও অল্প কিছুক্ষণ আগেও কাঁচিটা ছিল, কিন্তু এখন নেই, কোথাও নেই, পুরোপুরি বাতাসে মিলিয়ে গেছে। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। এরা আমাকে লক্ষ্য করছে, তবে এতে উল্লসিত হবার কিছু নেই। মানুষ যখন গিনিপিগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তখন সে গিনিপিগদের দিকে লক্ষ্য রাখে, খেয়াল রাখে যাতে এই গিনিপিগরা নিজেদের কোনো ক্ষতি করতে না পারে। এরাও তাই করছে, এর বেশি কিছু নয়। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম।
চোখ বন্ধ করে কোনো একটা সুখের কল্পনায় নিজেকে ব্যস্ত রাখতে ইচ্ছা করছে, কিন্তু তেমন কোনো সুখের কল্পনা মাথায় আসছে না। এক ধরনের অস্থিরতা অনুভব করতে শুরু করেছি। এই রকম অবস্থায় ব্যাপারটা ঘটল। ওদের সঙ্গে আমার প্রথম যোগাযোগ হলো। আগেও অচেতন অবস্থায় ওদের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে, আজকেরটা সেরকম নয়। এর মধ্যে কোনো রকম অস্পষ্টতা নেই। যোগাযোগের মাধ্যম টেলিপ্যাথিক। কোনো শব্দ শুনতে পাচ্ছি না, কিন্তু ওরা কি বলছে তা বুঝতে পারছি। আমি কি বলছি তাও ওরা বুঝতে পারছে। কিভাবে কথাবার্তা শুরু হলো তার একটা বর্ণনা দিতে চেষ্টা করি। বিছানায় শুয়ে চোখ বন্ধন করা মাত্র মাথার বাঁ পাশে মুহূর্তের জন্য তীক্ষ্ণ একটা যন্ত্রণা হলো। বমি ভাব হলো, তা স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যে মাথা হালকা বোধ হতে লাগলো। দীর্ঘদিন রোগে ভোগার পর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালে যেরকম লাগে সেরকম। তার পরপরই শুনলাম কিংবা মনে হলো কেউ একজন জিজ্ঞেস করছে, তুমি কেমন বোধ করছো? এই প্রশ্ন বিশেষ কোনো ভাষায় করা হলো না, কিন্তু পরিষ্কার বুঝলাম ওরা জানতে চাচ্ছে আমি কেমন বোধ করছি। অবিশ্বাস্য ব্যাপার। শেষ পর্যন্ত যোগাযোগ হলো। আমি বললাম, ভালোই বোধ করছি। বেশ কিছুক্ষণ নীরবতা, আবার প্রশ্ন হলো। প্রশ্নের মধ্যে কোথায় যেন কিছুটা প্রশ্রয় এবং কৌতুক মেশানো। তোমরা এত সহজে এত অস্থির হও কেন? আমার অবস্থাটা সহজ মনে করছেন কেন? অনিশ্চয়তা একটা ভয়াবহ ব্যাপার। তোমরা বড় হয়েছ অনিশ্চয়তায়, তোমাদের জীবন কেটেছে অনিশ্চয়তায়, তারপরেও অনিশ্চয়তাকে ভয়। আপনারা কারা? তোমার এই প্রশ্নের উত্তর আগে একবার দিয়েছি, আবারও দিচ্ছি। আমরা পরিব্রাজক। বুঝতে পারলাম না। আমাদের অনেক কিছুই বুঝতে পারবে না। বুঝতে চেষ্টা করে জটিলতা বাড়াবে, তা কি ভালো হবে? বুঝতে পারবো না কেন? তোমরা তোমাদের অভিজ্ঞতার বাইরে কল্পনা করতে পারো না। তোমরা যখন একটি দৈত্যের ছবি আঁকো, সেও দেখতে মানুষের মতো হয়। তোমাদের কল্পনা সীমাবদ্ধ। সীমাবদ্ধ কল্পনায় আমাদের বোঝা মুশকিল। তবু চেষ্টা করব। পরিব্রাজক ব্যাপারটা কি? যিনি ঘুরে বেড়ান তিনিই পরিব্রাজক। আমরা ঘুরে বেড়াই। একদিন যাত্রা শুরু করেছিলাম, এখনো চলছি, চলতেই থাকব। কোথায়? জানি না। যাত্রা শুরু হয়েছিল কবে? তাও জানি না। আপনি কি একা, না আপনারা অনেক? আমরা একাই সঙ্গে একা, আবার একই সঙ্গে অনেকে। বুঝতে পারছি না। আগেই তো বলেছি বুঝতে পারবে না। আপনার কি জন্ম মৃত্যু আছে? মৃত্যু বলে তো কিছু নেই। পদার্থবিদ্যায় পড়নি? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই? আপনি কি এক ধরনের শক্তি? শুধু আমি কেন, তুমি নিজেও তো শক্তি। আপনি বলছেন আপনি ভ্রমণ করেন, এতে কি লাভ হয়? তোমার কথা বুঝতে পারছি না। লাভ ক্ষতির প্রশ্ন আসছে কেন? সব কিছুরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আপনার ভ্রমণের উদ্দেশ্য কি? জ্ঞান লাভ। আমি শিখছি। কেন শিখছেন? বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানবার জন্যে। এই জ্ঞান দিয়ে কি করবেন? তুমি অদ্ভুত সব প্রশ্ন করছো। এই জাতীয় প্রশ্ন কি আপনি নিজেকে কখনো করেন না? না। আমি দেখি কত অপূর্ব সব রহস্য এই অনন্ত নক্ষত্র বিধিতে। বড় ভালো লাগে। এই যে তোমাদের দেখা পেয়েছি, কি বিপুল রহস্য তোমাদের মধ্যে। কি রহস্য? এখনো পুরোপুরি ধরতে পারিনি, আরো কিছু সময় লাগবে। শেষ পর্যন্ত আমাদের দিয়ে কি করবেন? তোমরা যা চাও
তাই করব। কি চাও তোমরা? যা চাই তাই করতে পারবেন? কেন পারবো না? পৃথিবীতে ফেরত পাঠাতে পারবেন? সে তো খুবই সহজ ব্যাপার। আপনি সত্যি বলছেন? তাই তো মনে হয়। তুমি কি পৃথিবীতে যেতে চাও? হ্যাঁ। একজন তরুণী তোমার জন্য অপেক্ষা করছে, সেই কারণে? হ্যাঁ। অবিকল ওই তরুণীকে যদি তৈরি করে দিই, তাহলে কেমন হয়? কিভাবে তৈরি করবেন? একটি সম্পূর্ণ মানুষ তৈরি করতে প্রয়োজন একটি ডিএনএ এবং একটি আরএনএ অণু। তোমার ভালোবাসার মেয়েটির একগুচ্ছ চুল তোমার সঙ্গে ছিল, সেখান থেকেই তৈরি করে দেয়া যায়। আমি খানিক চুপ করে রইলাম। কি অদ্ভুত সব কথা! এসব কি সত্যি সত্যি শুনছি, না ঘোরের মধ্যে কল্পনা করে নিচ্ছি? আবার কথা শোনা গেল, অবিকল তোমাদের সূর্যের মতো একটা নক্ষত্র আশেপাশে আছে, তার কাছাকাছি তোমাদের পৃথিবীর মতো একটা গ্রহও আছে। সেখানে তোমরা নতুন জীবন শুরু করতে পারো। নতুন জীবন শুরু করবার আমার কোনো আগ্রহ নেই। আমি আমার পুরনো জায়গায় ফিরে যেতে চাই। তোমার বান্ধবীর কাছে? হ্যাঁ, তাই। আমার মনে হলো আমি হাসির শব্দ শুনলাম, কিংবা হাসির কাছাকাছি কোনো প্রক্রিয়া ঘটল। ওরা যেন খুব মজা পাচ্ছে। তুমি অন্যদের মতো নও। তোমার সঙ্গীরা কেউ পুরনো জায়গায় ফিরে যেতে চাচ্ছে না। সেটা তাদের ইচ্ছা, আমি যা চাই তা বললাম। ওরা কি চায় তা জানতে চাও? না, ওদের প্রসঙ্গে আমার কোনো কৌতূহল নেই। কৌতূহল না থাকার কারণ কি? এমনিতেই আমার কৌতূহল কম। তুমি ঠিক বলছো না। তোমার কৌতূহল যথেষ্ট আছে। আমাদের সম্পর্কে তুমি একগাদা প্রশ্ন করেছ। শুধু আমি একা নিশ্চয়ই না, আমার সঙ্গীরাও নিশ্চয়ই আপনাদের একগাদা প্রশ্ন করেছে। না, করেনি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব হয়নি। কেন হয়নি? তা বুঝতে পারছি না। তোমরা যাকে ইএসপি ক্ষমতা বলো, সেই ক্ষমতা তোমার যেমন আছে, তোমার সঙ্গীদেরও তেমনি আছে, কিন্তু তারা তা ব্যবহার করতে পারছে না। অথচ তুমি পারছ। এই রহস্য আমরা ভেদ করতে পারছি না। আমাদের আর কোন কোন রহস্য আপনারা ভেদ করতে পারেননি? অনেক কিছুই পারিনি। অনেক কিছু না পেরেও অবিকল আমাদের মতো প্রাণ সৃষ্টি করে ফেললেন। জিন থেকে প্রাণ সৃষ্টি তেমন জটিল কিছু নয়, ইঞ্জিনিয়ারিং বিদ্যার সহজ প্রয়োগ। আমাদের কোন ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন না বলুন, আমি আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব। তবে তার বদলে আপনারা আমাকে পৃথিবীতে ফেরত পাঠাবেন। আবার হাসির মতো শব্দ হলো। ভুল বললাম, শব্দ নয়। আমার কেন জানি ধারণা হলো ওরা হাসছে, খুব মজা পাচ্ছে। শিশুদের ছেলে মানুষই অথচ ভারিক্কি ধরনের কথায় আমরা যেমন মজা পাই। ভয় নেই, আমরা তোমাকে পৃথিবীতে ফেরত পাঠাবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার সেই সঙ্গে এখানেও রেখে দেব। তা কি করে সম্ভব? খুব কি অসম্ভব? পদার্থবিদ্যার একটা সূত্র আছে, একটি বস্তু একই সঙ্গে দুটি স্থান দখল করতে পারে না। পদার্থবিদ্যার সূত্র বহাল রেখেও তা করা যাবে। যখন করব তখন বুঝবে। তবে এই সঙ্গে তোমাকে বলে রাখি, তোমাদের পদার্থবিদ্যার অনেক সূত্রই কিন্তু সত্যি নয়। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি পদার্থবিদ নই। পদার্থবিদ্যার সমস্ত সূত্র রসাতলে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি তোমার বান্ধবীর কাছে ফিরে যেতে পারলেই খুশি। হ্যাঁ, তাই। সে কি একজন অসাধারণ মহিলা? হ্যাঁ, অসাধারণ। আমাদের কাছে তাকে কিন্তু খুব অসাধারণ কিছু মনে হলো না। তার মানে?
আমরা তোমার বান্ধবীকে তৈরি করেছি। আমি চুপ করে রইলাম। না, আর অবাক হব না, কোনো কিছুতেই না। তোমার বান্ধবী সমস্ত ব্যাপারটাকে স্বপ্ন বলে ধরে নিয়েছে। আমরা তাকে তোমার কাছে পৌঁছে দেব। তুমি ধীরে সুস্থে তাকে সব বুঝিয়ে বলো। তোমরা যে নিকি তৈরি করেছ, সে পৃথিবীর নিকি নয়। সে অবিকল পৃথিবীরই নিকি, তবে তাকে তৈরি করা হয়েছে। তার মানে এই মুহূর্তে দুজন নিকি আছে? হ্যাঁ, দুজন আছে। প্রয়োজনে আরও অনেক বাড়ানো যেতে পারে। কাজেই এখন নিশ্চয়ই বুঝতে পারছ, একই বস্তু একই সঙ্গে দুটি স্থান দখল করতে পারে। হ্যাঁ, পারে। তুমি কি তোমার বান্ধবীর সঙ্গে দেখা করবার জন্য আগ্রহ বোধ করছো না? না, করছি না। কারণ সে নিকি নয়, রবট শ্রেণীর কেউ। খুব ভুল বললে। আমি ভুল বলিনি। বিশ্রাম নাও, তুমি ক্লান্ত। বিশ্রামের পর যখন জেগে উঠবে, তোমার বান্ধবী থাকবে তোমার পাশে। আমি ঘুমিয়ে পড়লাম। তোমার কফিতে ক্রিম দেব? আমি চমকে ফিরে তাকালাম। নিকি দাঁড়িয়ে আছে। সেই পরিচিত নিকি। কপালে বিন্দু বিন্দু ঘাম। রান্নাঘরে কাজকর্ম করার সময় যে অ্যাপ্রন সে গায়ে দেয়, সেই নীল রঙের অ্যাপ্রন গায়ে দিয়েছে। হাতে কফির মগ। আমি বললাম, দাও, খানিকটা ক্রিম দাও। নিকি রান্নাঘরে ফিরে যাচ্ছে। পা কেমন যেন ক্লান্ত ভঙ্গিতে ফেলছে। বিজ বিজ শব্দ হচ্ছে কফি মেকারে। টাটকা কফির সুঘ্রাণ ঘরময় ভেসে বেড়াচ্ছে। চমৎকার দৃশ্য, অভিভূত করে দেবার মতো। আমি অবশ্য অভিভূত হলাম না। এই নিকির প্রতি আমি পুরনো আকর্ষণ বোধ করছি না। সেই তীব্র তীক্ষ্ণ আনন্দ আমার মধ্যে নেই। নিকিকে মনে হচ্ছে পুতুলের মতো, যদিও জানি সে পুতুল নয়। 8 চামচ চিনি দিয়েছি। ভালো করেছ। নিকি আমার পাশে এসে বসল। নিজের মনেই বলল, এটা বোধহয় স্বপ্ন, তাই না? তোমার সঙ্গে তো আমার দেখা হবার কোনো কারণ নেই। আমি উত্তর না দিয়ে কফির কাপে চুমুক দিতে লাগলাম। সমস্ত ব্যাপারটাকে নিকিকে গুছিয়ে বলতে হবে। বলার পরেও সে বুঝতে পারবে কিনা কে জানে। নিকি, তুমি কফি খাচ্ছ না? ইচ্ছা করছে না। স্বপ্নের মধ্যে আমার কিছু খেতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তোমার পাশে বসে থাকতে ভালো লাগছে। নিকি খুব স্বাভাবিকভাবে তার বাঁ হাত আমার কোলে রাখল। মাথা ঝাঁকিয়ে হাসল, আবার প্রায় সঙ্গে সঙ্গেই খানিকটা বিষণ্ণও হয়ে পড়ল। আমি বললাম, তুমি যা দেখছ তার কিছুই কিন্তু স্বপ্ন নয়, এবং এটা যে স্বপ্ন নয় তা আমি চট করে প্রমাণ করতে পারি। প্রমাণ করো। তার জন্য তোমাকে এক চুমুক কফি খেতে হবে। নাও, আমার মগ থেকে খাও। নিকি কফির মগে ছোট্ট একটা চুমুক দিল। আমি বললাম, কফিটা কেমন লাগছে? ভালো। মিষ্টি ছিল না? কিছুটা। স্বপ্ন দৃশ্যে আমরা অনেক ধরনের খাবার দাবার খাই, তার কোনোটারই কিন্তু কোনো স্বাদ নেই। কে বলল তোমাকে? আমি জানি। তুমি মাস্টারদের মতো কথা বলছো। এইভাবে কথা তুমি বলো না। এখন বলছো। কাজেই এটা স্বপ্ন। স্বপ্ন না হলে তোমার দেখা পাবো কি করে? নিকি, এটা স্বপ্ন নয়। আচ্ছা ঠিক আছে, যাও, এটা স্বপ্ন না। কিছু সময়ের জন্য তোমাকে পাওয়া গেছে, আর তুমি শুরু করেছো তর্ক। এটা যে স্বপ্ন না, এও তার একটা বড় প্রমাণ। স্বপ্নে কথা বলা বলির ব্যাপারটা কম থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, চুপ করো।
আমি চুপ করলাম। নিকি হালকা গলায় বলল, কফি শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে কফির মগ রান্নাঘরে রেখে এসে আমাকে একটু আদর করো। আমি হেসে ফেললাম। অবাক হয়ে লক্ষ্য করলাম পুরনো আবেগ, পুরনো ভালোবাসা ফিরে আসতে শুরু করেছে। নিকিকে এখন আর পুতুল বলে মনে হচ্ছে না। কি সুন্দরী না তাকে লাগছে। পৃথিবীর জীবনে তাকে কি এত সুন্দর লাগতো? নিশ্চয়ই লাগতো হয়তো। তখন এত ভালো করে লক্ষ্য করিনি। কিংবা কে জানে, এরা হয়তো তাকে আরো সুন্দর করে বানিয়েছে। নিকিকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম। সে বুঝতে পারল কিনা জানি না, তবে চুপ করে বসে রইল। প্রতিবাদ করল না। প্রতিবাদ করলে ভালো হতো। আমি আমার যুক্তিগুলি আরো গুছিয়ে তাকে বলতে পারতাম। নিকি, বলো, আমার কথা বিশ্বাস করতে পারছো? জানি না। বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। তুমি পাশে আছো, এই যথেষ্ট। তুমি মনে হচ্ছে বেশ সুখী। হ্যাঁ, সুখী। কেন সুখী হব না বলো? একজন মানুষের সুখী হতে খুব বেশি কিছু কি লাগে? না, তা অবশ্যই লাগে না। নিকি ক্লান্ত ভঙ্গিতে বলল, তোমার মাস্টারি ধরনের কথা শুনে কান ঝাঁঝা করছে। অন্য কিছু বলো। কি ধরনের কথা বলবো? ভালোবাসার কথা বলো। তুমি যে আমাকে ভালোবাসো, এই কথাটা বলো। এটা তো তুমি জানোই। নতুন করে বলার প্রয়োজন কি? প্রয়োজন আছে। আমি তোমাকে ভালোবাসি। আবার বলো, আমি তোমাকে ভালোবাসি। থামবে না, বলতেই থাকো। নিকির চোখে জল টলমল করছে। আমি মৃদুস্বরে বারবার বলছি, আমি তোমাকে ভালোবাসি। আর সে চোখ মুছছে। আমার নিজের চোখও ভিজে উঠতে শুরু করেছে। অশ্রু খুবই সংক্রামক ব্যাপার। নিকি বলল, আর কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি কিছু বললাম না। একটা হাত রাখলাম তার হাতে। স্পর্শ দিয়েও অনেক কিছুই বলা যায়। আমি নিকিকে কাছে টানলাম। ঠিক তখন ওদের সঙ্গে যোগাযোগ হলো। ওরা স্পষ্ট স্বরে বলল, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি চাই না। আমরা অত্যন্ত কৌতূহল বোধ করছি। দয়া করে আমাদের প্রশ্নের জবাব দাও। আমি কোনো কৌতূহল বোধ করছি না। আমাকে আমার বান্ধবীর সঙ্গে থাকতে দিন। তোমার বান্ধবী দীর্ঘকাল তোমার পাশে থাকবে। আমরা থাকব না। আমরা পরিব্রাজক। আমরা বেশি সময় এক জায়গায় থাকতে পারি না। আমাদের যাত্রা শুরু করতে হবে। কখন যাত্রা শুরু হবে? খুব শিগগিরই। আমাদের কি হবে? তোমাদের জন্য একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। সে ব্যবস্থাটা কি জানতে চাই। সময় হলেই জানবে। এখনো সময় হয়নি। এখন দয়া করে আমার প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব না দিলে আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দেব না। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি রেগে যাচ্ছি না। আমি শুধু বলছি, আমার প্রশ্নের জবাব না দিলে আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দেব না। ঠিক আছে, জবাব দিও না। কথাবার্তা থেমে গেল। মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা নিয়ে আমি তাকালাম নিকির দিকে। নিকি বলল, কি হয়েছে? ওরা কথা বলছিল। ওরা মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে। যতবারই কথা বলি ততবারই রেগে যাই। ওরা কি আজেবাজে কিছু বলে? না, আজেবাজে কিছুই বলে না। তবু প্রচণ্ড রাগ লাগে। কেন তাও জানি না। রেগে যাওয়ার স্বভাব কিন্তু তোমার ছিল না। তুমি মনে হয় খানিকটা বদলে গেছ। খানিকটা না,
অনেকখানি বদলেছি, ওরা বদলে দিয়েছে। থাক ওদের কথা, যা হবার হবে, অন্য কিছু বলো। অন্য কিছু বলবো? বলার তো আর কিছু নেই।